নমস্কার আপনাকে বাংলা নিউজগ্রাফে। বিষয়টা হচ্ছে যে নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শিল্প নিয়ে অনেক বিষয় বলেছে এবং ইতিমধ্যেই অনেক কোম্পানির সাথে বা অনেক বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সাথে কথাবার্তাও চলছে। আপনি কি আশার আলো দেখছেন? কারণ এখানে যেভাবে সিন্ডিকেট রাজ বা যে পরিস্থিতি, অস্বাস্থ্যকর পরিস্থিতি হয়ে আছে শিল্পে, এদিকে 34 বছর, এদিকে 15 বছর, প্রায় 49 বছর বা 50 বছরই আমি ধরি, সেই জায়গায় কতটা আশাবাদী? আমার প্রায় 35 বছরের অভিজ্ঞতা এই শিল্প জগতের সাথে, অর্থনৈতিক বিষয়ের সাথে। আপনি বললেন যে আপনি কি আশাবাদী? আমি বলছি আমি আশাবাদী নই, আমি স্থির বিশ্বাসী। প্রথমত যেটা সংকল্পপত্রে অলরেডি শিল্প সম্ভাবনা নিয়ে এবং কী কী শিল্প হবে অনেক কিছু আমরা লিখেছিলাম আমাদের সংকল্পপত্রে। সেই কাজ শুরু হয়ে গেছে। আমুলের একটা 650 কোটি টাকার প্রজেক্ট অলরেডি সেটা ফাইনাল হয়ে গেছে। এই জুন মাসের বোধহয় 20, 22, 24 তারিখ নাগাদ তাদের ভূমি পূজন হবে। ওদিকে গৌতম আদানির ছেলে সে একটা বৈঠক করেছেন। ওদের তাজপুর যে বন্দরটা, সেইখানে আমাদের সরকারের কোনো জমি ছিল না, রাজ্য সরকারের, যার জন্য ওদের সাথে ব্যাপারটা ম্যাচিওর করছিল না। তা ওখান থেকে 10 কিলোমিটার দূরে একটা 1700 একর জমি সরকারের আছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অলরেডি কথা হয়েছে। এবং আমি যেটা মুখ্যমন্ত্রীর কথা শুনলাম যে গৌতম আদানির ছেলেও মোটামুটি ব্যাপারটায় বেশ সন্তুষ্ট। তো ওটাও হবে। আচ্ছা, আপনি যদি দেখেন কতগুলো ঘোষণা বলে দিন তিনেক আগে করলো, এটা বেসিক্যালি এই যোগাযোগ ব্যবস্থা ওয়াটারওয়েজে অনেক প্রকল্প আসছে। আজকে আপনার এটা কি হচ্ছে, কিন্তু এবং একটা ওয়াটার মেট্রোর প্রজেক্টও ওয়াটার উত্থাপন মেট্রো হয়েছে। প্রজেক্ট আসছে, অনেকগুলো জেটি হওয়ার আসছে। এটাই হচ্ছে বিজেপি দলের এবং বিজেপি সরকারের দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তাভাবনা শিল্প স্থাপনের, তার জন্য। কারণ আজকে একটা শিল্প সম্ভাবনা তৈরি করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হয়। এবার আমার যে কলকাতা শহর, আমি যদি কলকাতা কেন্দ্রিক করতে চাই, এটা একটা প্রায় 300 বছরের পুরনো একটা শহর। এখানে আপনি খুব বেশি করতে পারবেন, ওই কিছু ফ্লাইওভার করলেন, মেট্রো অলরেডি হচ্ছে, সেগুলো কানেক্ট করছেন। কিন্তু এর বাইরেও শিল্পেতে কিন্তু ধরুন বড় বড় জাহাজ আসার কথা, আসা। তো আমার মনে হচ্ছে ওয়াটারওয়েজে অলরেডি এই কাজটা হচ্ছে, সেই কারণেই ওই যোগাযোগ ব্যবস্থাটাকে আরও ভালো করার জন্য। এবং দেখুন, 34 বছরে বাম শাসনে যেভাবে শিল্প বলুন, শিল্প তো ছেড়েই দিন, কিছু তো আসেইনি। উল্টে আমাদের এখানে যা ছিল সেগুলোকে তো বন্ধ করা হয়েছে এবং এত অত্যাচার করা হয়েছে। বেশ ভালো ভালো অনেক বড় বড় শিল্পপতি যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসত, তারা পশ্চিমবঙ্গে কয়েক দশক ধরে শিল্প চালিয়ে তারা আলটিমেটলি শিফট করতে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে। এরপরে এলো 15 বছর আজকে তৃণমূল। এরা বেসিক্যালি পুরো হিন্দি সিনেমায় যেরকম দেখায় সেইভাবে শুধু সাধারণ মানুষের সাথে গুন্ডাবাজি, রংবাজি এবং তোলাবাজি করেনি, শিল্পপতিদের সাথেও করেছে। সুতরাং শিল্পপতিরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে মিনিমাম তাদের বিশ্বাস নেই, তারা শান্তিতে ব্যবসা করতে চায়। ঘটনাচক্রে এটা আমাদের সৌভাগ্য, বিজেপি সরকারের একটা তো গুডউইল আছে, যার জন্য আমুল এত তাড়াতাড়ি এসছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের রাজ্য সভাপতি যে বার্তাটা বারবার দিয়েছেন, ধরুন পশ্চিমবঙ্গের আর একটা দুর্নাম ছিল রাজনৈতিক খুনোখুনি, রাজনৈতিক রক্তারক্তি। সেইটা কিন্তু প্রথম থেকে ওনারা বলেছেন, আমরা এখানে শাসকের আইন হতে দেবো না, আইনের শাসন হতে দেবো না। এটা হয়তো এতদিন ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি, রাজনৈতিক ক্ষেত্রে, যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে। কিন্তু আমার কিন্তু ডে ওয়ান থেকে এটা মনে হয়েছিল যে এই দুজনেরই এই বার্তাটা কিন্তু অ্যাকচুয়ালি কোথাও যেন শিল্পপতি বা শিল্প গোষ্ঠী যাটা বলি, তাদেরকেও বার্তা দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ কিন্তু সেই খুনোখুনির রাজ্য, সেই রাজনৈতিক অস্থিরতার রাজ্য আর থাকবে না। এটার একটা পজিটিভ গেছে। এবং এই ধরনের যে প্রকল্পগুলো অলরেডি যে প্রজেক্টগুলো হচ্ছে, ধরুন আদানির ওটা যদি ওরাও ফাইনাল করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, এবং আমুল যদি ভূমি পূজন করবে, অনেক শিল্পপতি, শিল্পগোষ্ঠী কিন্তু এখানে ইন্টারেস্টেড হবে। এবং একটা জিনিস বলি, দেখুন একটা জিনিসকে না ধ্বংস করে, যে বিল্ডিংটা আপনি আমার বাড়িতে এসছেন, এটা একটা কমপ্লেক্স 25 তলা, G+25। এটাকে আপনি যদি মনে করেন ভাঙবেন, একটা ডিনামাইট চার্জ করলে 5 মিনিটে ভাঙতে পারবেন। তারপর যদি আবার এই 25 তলা করতে চান, আপনাকে কম করে 1 থেকে 1.5 বছর টাইম দিতে হবে। তাহলে যে রাজ্যের শিল্প সম্ভাবনাটা 50 বছর ধরে খুব ইচ্ছাকৃতভাবে
নষ্ট করা হয়েছে সেটাকে অন্তত যেভাবে মানে ব্যাটিং শুরু করেছে মুখ্যমন্ত্রী, আমার মনে হয় আরও 4-5 বছর যদি আমরা ওয়েট করি, এর মধ্যে তো শিল্প আসবেই। 4-5 বছর বাদে হয়তো দেখবেন বিদেশি শিল্পপতিরা পর্যন্ত এখানে উৎসাহ দেখাবে যে না ভাই, আমরা যদি ভারতবর্ষের শিল্প করতে যাই আমরা পশ্চিমবঙ্গে যাব। কারণ আমার পশ্চিমবঙ্গে ন্যাচারাল যে আমার রিসোর্সেস আছে, চিপ লেবার আছে, সব অপরচুনিটি ছিল। আমরা একমাত্র করতে পারিনি ব্যাড গভর্নেন্স। সেইটা আমাদের ওপর বিশ্বাস আনতে কয়েকটা বছর অন্তত সারা দুনিয়াকে আমাদের সামনে পরীক্ষা দিতে হবে, এবং আমি খুব মানে আত্মবিশ্বাসী আমরা সেই পরীক্ষায় পাশ করব, এবং বছর 4-5 বাদে এখানে শুধু আমাদের দেশের শিল্পপতিরা না, সারা বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পপতিরা তাদের শিল্প সম্ভাবনার কথা চিন্তা করে তারা এখানে শিল্প তৈরি করতে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া এবং ভাইপোকে সঙ্গে নিয়ে এটা কিভাবে দেখছেন? ভালো আলোচনার পর এটাকে এইভাবে নষ্ট করলেন, এটাই না আপনাদের প্রবলেম। মানে রাজ্যটা একটা ভালো আলোচনা হলো, আপনি না সেই বলে এক কড়া দুধে এক ফোঁটা কি গোছনা, সেটা করে দিলেন। এটা একটা আলোচনার বিষয় হলো? উনি গেছেন একটা ছেলে খেলা করতে, ওনার দলের কোনো নীতি আদর্শ ছিল না, ওদিকে আপনার ইয়েরও কোনো নীতি আদর্শ নেই ওই জোটের। ঠিক আছে, ওরা আছে কি, ওদেরকে যদি বলেন কেন করতে চাও জোট, বলবে বিজেপিকে সরাতে চাই। তৃণমূলকে যখন তৈরি হয়েছিল কেন এসেছিল, বামকে সরাতে চাই। আলটিমেটলি কী হচ্ছে, চুরি ছাঁচড়ামি করেছে এরা। ওদিকে এই ইউপিএ জোটের এখন যে লিডার, এতদিন পর্যন্ত সেই লিডারশিপটা পায়নি কংগ্রেস, ওরাও মোটামুটি চুরিতে বিশাল ভালো নাম আছে, 14তে প্রায় 12 লক্ষ কোটি টাকার এদের ভ্রষ্টাচারের কেস ছিল। এবার চলে চলে মাস্তুতো ভাই বোনরা মিলে কী করছে আমার জানা নেই। আর এখানে যা কম্পোনেন্ট রয়েছে ইন্ডি জোটের, তাদের তো কোনো ছিঁড়িছাঁদ নেই। বামেরা কেরলে মানে লড়াই করলো, 21-এ এখানে দোস্তি করলো, এখানে আবার এখন মনে হচ্ছে না কংগ্রেসের চেয়ে বেটার আইএসএফের সাথে করলে একটা বিশেষ গোষ্ঠীর ভোট পাবো, কংগ্রেসের হাত ছেড়ে দিল। ওই যে বলে এদের কারো নীতি আদর্শে কিচ্ছু নেই, ওই জোট নিয়ে বলবেন না। আর এদিকে পিসি ভাইপো, এই দুজন গেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু কুণাল ঘোষ বলছেন 2029-এ সোশ্যাল মিডিয়া, আমি বলবো না, আপনার মিডিয়াতে বলবো না, সোশ্যাল মিডিয়ায় ওনার সম্বন্ধে কি নাম ব্যবহার হয় জানেন তো? কিন্তু উনি তো বলছেন 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে আর 32-এ আবার ফিরে আসবে। ওনার কথা বিশ্বাস করতে গেলে আমাকে প্রথম বিশ্বাস করতে হবে এই রাজ্যে এই যে 15 বছরের সবচেয়ে বড় চোর তৃণমূল। আপনি কি সেটা আমাকে পারমিট করছেন? আমি বলতে পারবো, সরকার আমায় সেই দিচ্ছে, আমি খোলা গলায় বলতে পারবো মমতা ব্যানার্জির সবচেয়ে বড় চোর? কারণ কুণাল ঘোষের কথা বিশ্বাস করলে আমাকে এটাই মানতে হবে, কারণ উনি তো তাই বলেছিলেন না, ভ্যান বাজিয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি। ওইটা যখন আমি বলতে পারছি না গলা খুলে, কারণ আমি বললেই আমাকে বলবে মানহানির মামলা হবে, তাহলে আর আমি এই লোকটার কথাকে কেন পাত্তা দেবো, উত্তর দেবো? পাগলে কিনা বলে ও 29 কেন, ও 39, 49, 69 যত খুশি বলে যাক, 29-এ মুখ্যমন্ত্রী হবেন। বলেছিলেন না কত তৃণমূল দলটা হয়েছিল 1925 না কবে থেকে 1911-এ, এরকম একটা কি বলেছিল তৃণমূল দল সম্বন্ধে মমতা ব্যানার্জি। উনিও ভুলভাল বলেন, ওনার এই লোকও বড্ড ভুল বকে। এটা রাষ্ট্রবিরোধী কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহুবার নানা রকমভাবে রাজনৈতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেছেন। সম্প্রতি ওয়াই চ্যানেলে তিনি যে ভয়ঙ্কর কথাটা বলেছেন যে বাংলাদেশে যিনি মারা গিয়েছিলেন তার নাম তিনি জানেন কে মেরেছিল, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জুড়েছেন, তাতে নাকি বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বারংবার উনি এই ধরনের কথা বলে দেশকে একটা বিপদের মুখে ফেলার চেষ্টায়, দেশবিরোধী আচরণ। কি বলবেন? আপনাদের কি মানে ধন্যবাদ জানাবো যে অফলেট আপনারা এইটাকে কিন্তু মানছেন। আমরা যখন এতদিন বলেছি যে এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে, তখন আপনারা বিশ্বাস করেননি। আজকে কিন্তু এগুলো বিশ্বাস করছেন, নাম্বার 1। নাম্বার 2, আজকে এটা উনি হয়তো মুখে বলেছেন, এই দেশবিরোধী কাজ তো উনি বরাবর করেছেন। আজকে এই নতুন সরকার, বিজেপি সরকার হলো, আমাদের সংকল্পে পত্রে ছিল যে আমরা কাঁটাতারের জন্য যে জমিটা দরকার বাংলাদেশের বর্ডারটাকে আটকানোর জন্য, অনুপ্রবেশ আটকানোর জন্য, এটা দেওয়া হবে। আমি যদি খুব ভুল না করি, বোধহয় 1 মাস টাইম চাওয়া হয়েছিল বা 45 দিন, এটা 2 সপ্তাহের মধ্যে হ্যান্ড ওভার করা হয়েছে। মমতা ব্যানার্জি 15 বছর ধরে দেননি। কেন? কারণ উনি অ্যাকচুয়ালি দেশবিরোধী মানসিকতা নিয়ে সরকারটা চালিয়েছে। এরকম প্রচুর প্রমাণ দিতে পারি। ওনার প্রথম যে উনি যাদেরকে ইয়েতে পাঠিয়েছিলেন, কী বলে, রাজ্যসভায় সাংসদ, তাদের মধ্যে একজন ছিল সিমির প্রতিষ্ঠাতা সদস্য।
তাহলে এর কাছ থেকে আপনি কবে একে মনে করেছিলেন যে ইনি অ্যাকচুয়ালি খুব দেশপ্রেমিক একজন মানুষ? আমরা তো কোনোদিনও মনে করিনি। যদি আপনারা মনে করে থাকেন, আমি খুব দুঃখের সাথে বলি, সেক্ষেত্রে আপনাদের মতো সাংবাদিকদের বিচার বিবেচনার উপর আমার একটা সন্দেহ যাচ্ছে। আরেকটা বিষয় যাবো, এই যে শাহজাহান, এদিকে শওকাত মোল্লা, জাহাঙ্গীর, যাকে পুষ্পা বলেছিল, মানে পুষ্পা বলে সম্বোধন করা হচ্ছিল, সেই জাহাঙ্গীরও কিন্তু পালাতে পারেনি, তিনি অ্যারেস্ট হয়েছেন। এই যে এদের নামগুলো ভেসে আসছে, এরা বেসিক্যালি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সবাই ভাইপো ঘনিষ্ঠ। কি বলবেন? এরা সবাই হচ্ছে ক্রিমিনাল, একদম অপরাধী, খুনি, এরা ডাকাত, এরা ধর্ষক। অনুব্রতের অন্ডকোষে প্রবলেম ছিল, যার জন্য ওর পুরো হয়তো ধর্ষণের কোনো আমি শুনিনি, কিন্তু অন্যান্য সব খুনি ডাকাতি করা অনুব্রতেরও ছিল। এরা হচ্ছে সব বর্ন ক্রিমিনাল বলতে পারি, এবং এরা হচ্ছে এইরকমই, মানে বৃহন্নলারাও এদের চেয়ে বেশি সাহস পায় বা সাহসিকতার অনেক জায়গায় আমি দেখেছি, প্রমাণ দেখেছি, যে কাগজে পড়েছি যে তারা অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরা তাদের চেয়েও অধম, যার জন্য এদের টোটাল রংবাজিটাই হয়ে গেছে পুলিশ নির্ভর, সরকার নির্ভর। এরা যখন রংবাজিটা করেছিল তখন, বা এইসব অপকর্মগুলো করেছিল, এরা জানতো এদের সাথে পুরোপুরি আছে রাজ্য প্রশাসন, না তো ওদের ধরবে, উল্টে এদের এই অন্যায়ের প্রতিবাদ যারা করবে, প্রশাসন তাদের মিথ্যে মামলায় জড়াবে, প্রশাসন তাদের ওপর অত্যাচার করবে, সেই জন্য করেছে। আজকে দম থাকলে ওরা বলুক। আজকে যখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমার দলের সভাপতি, রাজ্য সভাপতি যখন বলেছে যে বিজেপির কেউ কিন্তু কোনো রকম অশান্তি করবে না, এদের হিম্মত থাকলে বলতো। একসময় তো অনেক ডায়লগ দিত, 15 মিনিট যদি আমরা এই সরিয়ে নিই, ওই সরিয়ে নিই। এরা বলতো আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্য সভাপতিকে, না না, আপনারা অন্তত আধ ঘন্টা আপনাদের লোকেদের টাইম দিন, একটু আমরাও ক্ষমতা দেখাই, ওরা ক্ষমতা দেখাই, দেখে নিকে যেতে। তাহলে বুঝতে হবে এদের দম আছে। পুলিশের সাহায্য নিতাম না, ওরাও আসতো, আমরাও যেতাম। সেটা বলতে পারেনি, উল্টো পালিয়ে বেড়াচ্ছে। এগুলোকে তিনি আলোচনা করবেন না, ছেড়ে দিন। এগুলো হচ্ছে নরকের কীট, এগুলোকে জেলে ঢোকানো হয়েছে। আমি আশা করব এমনভাবে তদন্ত হয়ে এদের শাস্তির এমন ব্যবস্থা করা হোক যাতে ফাঁসি হয় বা যাবজ্জীবন হয়, ওরা জেলেই পচে মরে। শ্রমিকদের যারা খুব তৃণমূলের ঘনিষ্ঠ, যেমন ঋতব্রত থেকে শুরু করে একাধিকজন, এবং তৃণমূলের মুখপাত্র যারা প্রত্যেক দিন টিভি চ্যানেলে একদম সুন্দর করে সন্ধ্যাবেলা প্যানেলে বসতো, তার মধ্যে রিজু দত্ত আছে, অনেকেই আছে, তাদের বক্তব্য কিন্তু সরাসরি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আইপ্যাককে, এবং তারা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। তাহলে কি বলছেন যে এই এত দুর্নীতি হয়েছে, সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না? এটা কি বিশ্বাসযোগ্য? না, সর্বপ্রথম তো এই যাদের কথা বললেন, নামগুলো আমি আর নিচ্ছি না, এরা সব হচ্ছে হাড়ে হচ্ছে, ঠিক আছে? এগুলোর 2 তারিখ 3 তারিখের আপনি ওই টিভির প্রোগ্রামে বক্তব্য দেখুন, এদের সোশ্যাল মিডিয়া দেখুন, 2-3 তারিখ পর্যন্ত এরা কিন্তু ধমকি চমকি দিয়েছে, হুমকি দিয়েছে যে রেজাল্ট বেরোবে, তারপর এই হবে ওই হবে। সেটা কার কথা মতো? আমার মমতা ব্যানার্জির প্রতি হাজার একটা অভিযোগ আছে, আমি প্রচুর কড়া নিন্দা করি, কিন্তু এই যে খুন করবো মারবো ডাইরেক্টলি, অন্তত যেরকমভাবে অভিষেক বলেছে, মমতা ব্যানার্জি বলেনি। তিনি একটা কমিউনিটির কথা আমি ওটা বলেছেন। আসছি পরে। এবারে অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছে মমতা ব্যানার্জি বলেনি, তাহলে অভিষেক ব্যানার্জির ভাষাটা ইকো করেছে 3 তারিখে, 2 তারিখে এই রিজু দত্ত অ্যান্ড কোম্পানি। তারপর আজকে ওরা কী করে অভিষেককে গালমন্দ করছে? এরা হচ্ছে সহারে বাচ্চা। 4 তারিখের রেজাল্ট যদি উল্টো হতো, এরা কেউ এসব কথা বলতো না। এবার আসি মমতা ব্যানার্জি, একদম ঠিক বলেছেন। মানে ও যদি হয় আপনার অভিষেক যদি হয় যে লোকাল ক্রিমিনাল, মমতা ব্যানার্জি হচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। উনি যে ধরনের কথা বলেছেন, যে ধরনের একটা গোষ্ঠীকে ব্যবহার করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন বারংবার, ইভেন রেজাল্ট বেরোনোর পর আমি এই কদিন আগে দেখছিলাম এই যে বিক্ষুব্ধ জাভেদ খান, এইবারে ঈদের দিন যখন নাকি এই সরকার ব্রিগেডে নামাজ পড়ার ব্যবস্থা করেছে, মুসলিম সম্প্রদায় একদম খুশি খুশি সেখানে গিয়ে করেছে, জাভেদ খান বলছে ওই সময়ও মমতা ব্যানার্জি ওনাকে ইনস্টিগেট করেছে যে না না, তোমরা রেড রোডে গিয়ে নামাজ পড়বে। কেন না, ওখানে যদি হতো কড়া প্রশাসন, হয় লাঠি চলতো, কিছু হয়তো বাচ্চা ছেলে, মুসলিম সম্প্রদায়ের ছেলে, তারা তাদের আবেগটাকে কন্ট্রোল না করতে পারে, হয়তো ঢিল ফিল ছুটতো, গুলি ফুলি যদি চলতো, একটা দুটো লাশ হতো, ওনার কার্যসিদ্ধি। মানে উনি রাজনীতিটা শুরু করে দিতেন। এই হচ্ছে এদের মানসিকতা। সুতরাং এরা কেউ ভালো না। মানে আমার মা একটা কথা বলতো, সেটাকে আমি যদি শুদ্ধ ভাষায় বলি, এরা হচ্ছে বিষ্ঠার এপিট আর ওপিট। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওদের যারা সাংসদ এখন নীতিবোধ দেখাচ্ছে, যারা বিধায়করা নীতিবোধ দেখাচ্ছে, ওদের যারা মুখপাত্ররা, সব হচ্ছে এক।
গতকাল রাতে মদন মিত্রের গাড়ির উপরে হামলা, ডিম ছোড়া হয়েছে। এই তো কদিন আগে নাকি লোকটা ইয়ে করলো। আমি বলবো আপনি এই সুরা এবং নারী নিয়ে লাভলি এর মধ্যেই আটকে থাকুন। আমাদের ছেলেপুলে সাধারণ মানুষ কামারহাটিতে তারা তাদের ক্ষোভ চেপে রেখেছিল। কি দরকার ছিল কামারহাটের লোকগুলোকে খেপানোর? আমি কামারহাটিতে এই করব সেই করব, কালকে আবার কাঁদছে রাম ছিল, রাম বাবা ছিল বলে আমি বেঁচে গেছি। ওই দেখেছেন তো, মরার সময় রামের নাম সবকে নিতে হয়। এই জয় শ্রীরাম শুনে ওনার দিদি তারা করেছিল আমাদের লক্ষ্যে, আর এখন লকেট বার করে রাম বাবা দেখাচ্ছে। হ্যাঁ, ওই জন্য বলছি উনি সুরা এবং নারী নিয়ে লাভলি করুন, ওইসব দাদাগিরি করতে যাবেন না। এ তো শুধু সাধারণ মানুষ, এরপর যদি এই সরকার আবার ইয়ে করে আর আপনাকেও ওই উল্টা লটকাকে সিধা করে, আপনি এই বয়সে চাপ নিতে পারবেন না। ভদ্রভাবে সভ্যভাবে জীবন কাটান, এই সরকার ঠিকঠাক বাঁচতে দেবে। সাধারণ মানুষ যে ক্ষেপে আছে, আমি জানি না কতদিন তারা আপনাকে সুস্থভাবে থাকতে দেবে, আশা করব। তবে আপনি অন্তত ওদের ইনস্টিগেট করুন। করব এই যে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস, কি বলবেন এই দুই ভাইয়ের একটা গোটা সিন্ডিকেট? না, কিছু বলবো না এটা নিয়ে, না আমার বলার খুব একটা অধিকার নেই, কারণ ওই সেগমেন্টটা নিয়ে আমি খুব একটা জানি না ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে। খালি এইটুকু যা শুনেছি বুঝেছি, দুটো জানোয়ার। আমার এখন এদের জিনটাকে পরীক্ষা করার একটা ইচ্ছে, যে এরা দুটো। আচ্ছা, অরূপ বিশ্বাস তো তবু মন্ত্রী, স্বরূপটা মানে কি বলবো, মানে দেখুন এগুলো করবেন না প্রশ্ন প্লিজ। এমন উত্তর দিয়ে দেবো যেগুলো হয়তো শালীনতা হারাবো। এদের সংসারে এমন অবস্থা, স্বরূপের স্ত্রী বোধহয় ছেড়ে দেবে, ঠিক আছে? যে রেটে এদের বিভিন্ন ঘরে বিছানা এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে, এরা বিকৃতকামের মানুষ যারা, মানে আচ্ছা ছেড়ে দিন, আমি এদের দুজন নিয়ে আলোচনাই করবো না। ও যাদের যাদের বাড়িতে ঘরে ওইসব নোংরা জিনিসগুলো পাওয়া যাচ্ছে, প্লিজ ওই নিয়ে আমার প্রশ্ন করবেন না। আমি যদি মুখ খুলি না, আপনাদের মানে ইয়েতে খালি বিপ 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 করে চালাতে হবে, আমি সেটা চাই না, ছেড়ে দিন। সৌমিকদা, শুধু মন্ত্রীদের নয়, অবাক কাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান, সুরেন্দ্রনাথ কলেজেও সম্প্রতি দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে গেছিল। এগুলো হচ্ছে, এরা না বেসিক্যালি মানে ভাদ্র মাসের কুকুর। আমি ভদ্রভাবে নোংরা কথা বলি, কুকুর ভাদ্র মাসে পাগল হয়, এরা 15 বছর পাগল ছিল। এর বাইরে আমি কিছু বলবো না, আপনার দর্শক যা বোঝার বুঝে নেবে। রাজ্যবাসীকে কি বলবেন, যেভাবে 1 মাসের মধ্যে 1 মাসও হয়নি কিন্তু তার আগেই রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প মানে প্রকল্পের দিকে এগোচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার বা একাধিক বিষয় তারা ইতিমধ্যেই বলেছেন যে এগুলো করতে হবে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমি যেটুকু ফিল পাচ্ছি রাস্তাঘাটে চলা, রাজ্যবাসী সবচেয়ে বড় রেজাল্ট বেরিয়েছে যেদিন, তার পরের দিন থেকেই একটা বিশাল ওদের মধ্যে খুশি, যে একটা তারা মনে করছে আমরা মানে প্রাণ ভরে নিঃশ্বাসটা নিতে, মানে স্বাধীনতা পেয়েছে, স্বাধীনতা পেয়েছি, নাম্বার 1। নাম্বার 2, এত তাড়াতাড়ি এই সরকার এত রকম প্রকল্পকে বাস্তবায়িত করেছে। অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতা বাড়ানো বলুন, বা বিধবা ভাতা, বা আপনার ওই প্রতিবন্ধী ভাতা বাড়ানো বলুন, প্লাস অন্যান্য যা যা এইসব শিল্প আসছে, সাধারণ মানুষ খুশি। খালি একটা জিনিস আমি সাধারণ মানুষকে বলবো, ওরা বেসিক্যালি রাজনৈতিক নোংরামোটা তো সাধারণ মানুষ জানে না। এই সাধারণ মানুষের এই খুশি ভাবটাকে নষ্ট করার জন্য বিরোধীরা অনেক সময় অনেক অপপ্রচার করবে। বামরা কিন্তু রাস্তায় আছে, বামরা রাস্তায় আছে। যাদবপুরেও গতকালকে ওই হকার নিয়ে রীতিমতন আন্দোলন শুরু করেছে। দেখুন, বামরা আজকে বেঁচে আছে বিকজ অফ ইউ মিডিয়া হাউসেস। ওদের বেঁচে থাকার কথাই তো নয়। 5 বছর ধরে শূন্য হয়েছে প্রতিটা ডিবেটে, আপনারা গুণ ধরেছেন। আচ্ছা, শতরূপ কি, আরে একটা বাম নেতা 22 লাখে, হ্যাঁ ওর বাবার পয়সায় গাড়ি কিনেছে, একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। তাহলে ও কি করে, ওনারা গরিবদের পাশে দাঁড়ায়, বিজেপি তো বড় লোকের সরকার বলছে। মানে আমি ওই যে বললাম, ওদের মতো আমার হিপোক্রেসি নেই। আমি একটা 10 লাখ টাকার গাড়িতে চড়ি, ঠিক আছে, আমি একটা প্রফেশনাল, আর আমি যার জন্য চাই যে সাধারণ মানুষ গরিব থেকে উন্নত হোক। বামেরা কি করেছে, এই সাম্যবাদের কথা বলে অ্যাকচুয়ালি গরিবদেরকে আর এত অসম্মান কথা বলে, গরিবদের মান বাড়ায়নি। ওরা যারা ধনী ছিল বা যারা নাকি মধ্যম আয়ের ছিল, তাদের আয়ের জায়গাটাকে মেরে দিয়ে তাদেরকেও এই একটা দশায় এনেছে, যার জন্য শিল্প চলে গেছে, চাকরি ছিল না, সবারই মধ্যে একটা হাউতাস ভাব। তো এই বামে বেরিয়ে, আচ্ছা সৃজন বলে একটি ছেলে আছে, এরা মানে আমি জানি না শরীরের কোন অংশ থেকে কথাটা বলেন, এদের লাজ লজ্জা নেই। ভোটের আগে বললো 4 তারিখের পর বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, এরপরে এরা পেয়েছে 1টা, আমরা পেয়েছি 208টা। বিশ্বাস করুন, এদের যদি মনুষ্যকুলে জন্ম সত্যি হয়ে থাকে,
এদের জন্ম ইতিহাসে যদি কোনো কলঙ্ক না থেকে, আমি ওদের জায়গায় থাকলে আমি অন্তত কোনোদিনও মুখ দেখাতাম না অন্তত 6 মাস, বা আমি সবার আগে একটা ভিডিও আপলোড করতাম যে আমি রাজনীতি কিচ্ছু বুঝি না, আমি বেসিক্যালি পাঁঠা, আমি যা বলেছি আমি সেটা ভুল বলেছি, আমি আমার রাজনৈতিক জ্ঞানকে আবার নতুন করে ইভ্যালুয়েট করবো। এরা ওসব করেনি, এদের খালি বড় বড় কথা একটা নিয়ে এত লাফালাফি করছে, এবং এই কারণেই মানুষ ওদেরকে আরও মানে সাথ দেবে না। ওরা ভাবছে এইসব করে ওরা পরবর্তী ভোটে হয়তো আসন বাড়াবে, তা না। মানুষ খেয়াল করছে যে 0 থেকে 1 হয়ে এদের এত ঔদ্ধত্য বেড়ে গেছে, সুতরাং এদের ঔদ্ধত্য মানুষ ভোলেনি। এরা যদি আবার একটু শক্তিশালী হয়, আবার এরা উদ্ধত্ত করবে, আমাদেরকে আবার সেই দুর্বিষহ দিনগুলো ভুগতে হবে। সুতরাং এদের কোনো কিন্তু প্রাসঙ্গিকতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যথেষ্ট অভিজ্ঞ, তিনি তো অভিজ্ঞ গরুখর। ওনার হিম্মত থাকলে ওনার কলিগ মোহাম্মদ সেলিমকে বলুন যে আপনি ধর্মনিরপেক্ষ, আমি প্রমাণ করেছি আমি ধর্মনিরপেক্ষ, আপনি ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য মিডিয়ার সামনে শুয়োরের মাংস খান। আগে এইটা যেদিন উনি করতে পারবেন সেদিন আমি বিকাশ ভট্টাচার্যকে নিয়ে কথা বলবো, তার আগে বলবো না। ওই দেবরাজের হয়ে কেস লড়ছে, এই হচ্ছে ওর নীতিবোধ। আর একজন আছে, তিনি বলছেন আইনজীবীর সত্তা থেকে আমি তো আইনজীবীর আমার কাছে সত্তা। আমার কেস লড়াটা আমার কাছে, যেমন ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা কি রুগীকে দেখে কে একটা হিন্দু প্রশ্ন মুসলিম? ওনাকে করবেন, এই যত ধর্ষকগুলো আছে এদের কোনো ধর্ষক যদি ওনার বাড়ির মহিলাদেরকে ধর্ষণ করতো, উনি ধর্ষণকারীদের হয়ে কেস লড়তেন যদি পয়সা দিত? এই উত্তরটা উনি যেদিনকে দেবেন সেদিনকে আমি ওনার উত্তর মেনে নেব। অসংখ্য ধন্যবাদ।